গল্প শুরু হয় হাজার বছর আগে, যেখানে চীনের বিভিন্ন রাজ্যের রাজারা জায়গার জন্য একে অপরের সঙ্গে লড়ছে। এদের মধ্যে একজন রাজা ছিল যে সবার থেকে আলাদা, যার মধ্যে এক অলৌকিক শক্তি ছিল। আর সে এখন পুরো চায়নার সম্রাট হতে চায়। আর দেখতেই দেখতে সে সমস্ত রাজ্যের রাজাকে হারিয়ে পুরো চায়নার সম্রাট হয়ে ওঠে। কিন্তু এই যুদ্ধ বিগ্রহের মধ্যে সে এত সময় দিয়ে ফেলেছিল যে তার নিজের চোখের সামনে তার লাইফ স্পেন্ড করার জন্য শুধু বার্ধক্যকালই পড়ে আছে। তখন রাজার কানে এমন এক মহিলার খবর আসে যে অমরত্ব লাভ করেছিল, আর তাকে চায়নার সমস্ত লোক উইজ বলে ডাকত। রাজা তার সৈন্যদলের জেনারেল মিংকে দায়িত্ব দেয় সে উইজকে খুঁজে বের করার জন্য। অলৌকিক শক্তির অধিকারীর জন্য চায়নার সমস্ত লোক সেই মহিলাকে উইজ বললেও কিন্তু জেনারেল যখন তার কাছে পৌঁছায়, প্রথম দেখা ও ধীরে ধীরে কথোপকথন বাড়তে বাড়তে জেনারেল তাকে পছন্দ করে ফেলে। আর কিছুদিন এভাবেই কথোপকথন চলতে চলতে এখন এই মহিলা, যার নাম জি ইয়ং, সেও জেনারেলকে পছন্দ করতে শুরু করে। আর জেনারেল যখন ইয়ংকে সম্রাটের সামনে নিয়ে আসে, সম্রাটও বেশ অবাক হয়। আর ইয়ংকে দেখা মাত্রই সেও পছন্দ করে ফেলে। মনে মনে ডিসাইড করে ফেলে ইয়ংকেই সে বিয়ে করবে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সম্রাট ইয়ং আর জেনারেলকে এমন অবস্থায় দেখে যে তার আর কিছু বুঝতে বাকি থাকে না। এসব দেখার পর সে প্রচণ্ড রেগে গেলেও তার সামনে কিছু প্রকাশ করে না। আর ইয়ংও দেরি না করে সম্রাটকে জানিয়ে দেয়, আমি আপনার জেনারেল মিং এর সঙ্গে বিয়ে করতে চাই। সম্রাট তার কথা রাজি হয়ে যায়, শুধু তাকে এটা বলে, আমি জানি তোমার কাছে অমরত্ব লাভের বিদ্যা আছে। তুমি যদি আমাকে অমরত্ব লাভ করতে সাহায্য করো, তাহলে আমি নিজে হাতেই তোমার বিয়ে দেব। ইয়ংও তার কথা রাজি হয়ে যায়। আর রাজার জন্য সে পড়তে থাকে সেই মন্ত্র সংস্কৃত ওয়ার্ডে। আর এই সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর ইয়ং যখন সম্রাটকে বাইরে নিয়ে আসে, সে দেখতে পায় জেনারেলকে বন্দি করে তার হাত আর পায়ের চারিদিকে দড়ি বেঁধে চারিদিক থেকে দড়ি টেনে অসহ্য যন্ত্রণা দিয়ে জেনারেলকে সেখানে মেরে ফেলে। আর ইয়ংকেও মারার জন্য তার পেটে একটা ছুরি চালিয়ে দেয় সম্রাট। কিন্তু এসবের মধ্যে সম্রাট আর তার সমস্ত সৈন্য লক্ষ্য করে তাদের সবার চোখ দিয়ে জলের মতো ধারাবাহিক কিছু একটা বেরিয়ে আসছে। দেখতেই দেখতে রাজা সহ তার সমস্ত সৈন্যদল জমে যায় মূর্তির মতো। অ্যাকচুয়ালি ইয়ং রাজার ব্যবহারে প্রথমেই সন্দেহ করেছিল, যে কারণে ইয়ং যে মন্ত্র পড়েছিল সেটা কোনো অমরত্বের মন্ত্র ছিল না, সেটা ছিল রাজা আর রাজার সৈন্যদলের প্রতি একটা অভিশাপ। এরপর ইয়ং সেখান থেকে একটা ঘোড়া নিয়ে পালিয়ে যায়। আর হাজার হাজার বছর এভাবেই কেটে যায়। সময়ের সাথে সাথে সম্রাট সহ সম্রাটের রাজ্য পুরো মাটির নিচে চলে যায়। সিন চেঞ্জ হয়। এখন আমরা দেখতে পাই 1946 সালের ঘটনা। রিক আর ইভলিনকে। ইভলিনের লাইফে ঘটে যাওয়া মিশরীয় এক্সপিরিয়েন্স থেকে সে দুটো বই লিখেছে। আর অন্যদিকে অ্যালেক্স তার মায়ের মতো পুরনো জিনিস খোঁজার নেশায় এসছে এখন চায়নাতে, সেই হাজার হাজার পুরনো জমে যাওয়া সেই সম্রাটের রাজ্যে, যেখানে ঘুরতে ঘুরতে তারা ওই রাজ্যের সম্রাটের বড় মূর্তি তো পেয়ে গেছে, কিন্তু আরও তত্ত্বের সন্ধানে তারা খোঁড়া চালিয়ে যাচ্ছে। আর এভাবে খুঁজতে খুঁজতে যখন সেই রাজ্যের কেল্লার দরজা খুঁজে পায়, অ্যালেক্স সহ আর কয়েকজন যায় সেই কেল্লার ভেতরে গিয়ে তারা একটা অবাক করা দৃশ্য দেখতে পায়, এটা যে সমস্ত সৈন্যদল মূর্তির মতো জমে একটা দিকেই তাকিয়ে আছে। কিন্তু এসব দেখার মধ্যে সেখানে কেউ একজন এসে অ্যালেক্সের দুই বন্ধুকে মেরে ফেলে। অ্যালেক্স এসব কিছুই বুঝতে না পারে, সে এখনও খোঁজাতে ব্যস্ত। সেখানে একটা সে কম্পাস দেখতে পায়, যেটা নিয়ে একটু নাড়াচাড়া করতে না করতেই কম্পাস সহ পুরো ফ্লোর সেখান থেকে দুভাগে বিভক্ত হয়ে যায়, যে কারণে অ্যালেক্স তো নিচে পড়ে যায়, কিন্তু তার সঙ্গীকে উপরে সে অজানা লোকটি এসে পেছন থেকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর সে অ্যালেক্সের উপরেও অ্যাটাক করতে থাকে। দুজনের মধ্যে এভাবে বেশ কিছুক্ষণ লড়াই হয়। আর লড়াইয়ের মধ্যে যখন লোকটির মাস্ক খুলে যায়, অ্যালেক্স দেখতে পায় এটা তো একটা মেয়ে। অ্যালেক্সের কাছে হেরে যাওয়া আর তার মাস্ক খুলে যাওয়ার কারণে মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে অ্যালেক্সের মামা জনাথন ব্রিটিশ গভর্নমেন্টের দেওয়া একটা কাজ নিয়ে রিক আর ইভলিনের কাছে আসে। বেশ পুরনো একটা অ্যান্টিক পিস, যার ভেতরে একটা ডায়মন্ড, যেটা এতদিন ছিল ব্রিটিশ সরকারের কাছে, কিন্তু জিনিসটা চায়না থেকে বিলং করার কারণে ব্রিটিশ গভর্নমেন্ট চায় রিক আর ইভলিনের মাধ্যমে জিনিসটা চায়নার গভর্নমেন্টকে ফেরত দিতে। আর এই কাজের সূত্রে তারা যখন চায়নায় আসে, সেখানে অ্যালেক্সের সঙ্গেও দেখা হয়ে যায়। আর এখান থেকে আমরা জানতে পারি অ্যালেক্স তার মা বাবার প্রতি বেশি একটা খুশি না, তাদের সম্পর্ক বেশি একটা ভালো নয়, কিন্তু তার মা আর বাবা সবসময় চেষ্টা করে তার ছেলে অ্যালেক্সকে খুশি করার। তারা চায় প্যারেন্টস হয়ে তার দায়িত্ব নেওয়ার। এখানে আসার পর রিক আর ইভলিনের একটা বেশ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়, যে এখন চায়নার আর্মি জেনারেলের হয়ে কাজ করে। আর তারা বন্দুক দেখে ইভলিনের কাছ থেকে সেই জিনিসটা নিয়ে নেয় যেটা তাদের চাইনিজ গভর্নমেন্টকে দেওয়ার কথা ছিল। আর এখান থেকে আমরা জানতে পারি চায়নার আর্মি জেনারেল হাজার বছর পুরনো সেই সম্রাটকে তারা আবারও জাগাতে চায়, যাতে এখন চলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের দল ভারী হয়। কিন্তু জেনারেল ইয়াং তার কাজ সম্পূর্ণ করত
তার আগেই সেখানে অ্যালেক্স এসে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। অ্যালেক্সের সঙ্গে সেই মেয়েটিও ছিল যার নাম লিন। ধাক্কার কারণে তার হাতে থাকা প্রাচীন ব্ল্যাক ম্যাজিক ওয়াটার, যেটার মাধ্যমে সে সম্রাটকে জাগাতে চাইছিল, সেই জল গিয়ে পড়ে পাশেই থাকা একটা ঘোড়ায় বসা সিপাহীর মূর্তির ওপর। আর এর কিছুক্ষণের মধ্যেই সেই মূর্তি ফেটে বেরিয়ে আসে সম্রাট। সবাই একটু অবাক হয়, কারণ আর্মি জেনারেল জানতো সেই কফিনের মধ্যে সম্রাটের বডি, কিন্তু ভুল করে হলেও তার উদ্দেশ্য যে সফল হয়েছে সেটা দেখেই বোঝা যায়। রিক এসবের সামনে আগেও করেছে, তাই একটু সময় নষ্ট না করে সম্রাটের জেগে ওঠা মূর্তির ওপর সে গুলি করতে থাকে। গুলিতে কিছু তো হয়ই না, উল্টে সম্রাটের অলৌকিক শক্তির ঝলক এখানে দেখা যায়। সে আগুন, বরফ, হাওয়া সমস্ত কিছুই কন্ট্রোল করতে পারত। পাশ থেকে আর্মি জেনারেল তার কাছে এসে বলে, সম্রাট, আমি তোমার গোলাম, আর আমি সেই ব্যক্তি যে তোমাকে এত বছর পরে বাঁচিয়ে তুলেছে। এরপর সম্রাট তাকে নিয়ে বেরিয়ে পড়ে তার বিশাল সৈন্য জাগানোর জন্য। যাওয়ার সময় অ্যালেক্স আর লিনও চুপি চুপি সেই ঘোড়ার গাড়ির নিচে ঝুলে পড়ে। কিন্তু কিছু দূর যেতে না যেতে আর্মি জেনারেল এটা বুঝতে পারে, যে কারণে ঘোড়ার গাড়ির ওই অংশ খুলে দেয় যে অংশে তারা দুজন ছিল। এই সমস্ত কিছুর পর তাদের কিছু তো একটা প্ল্যান করতে হবে। লিন তার কাছ থেকে একটা খঞ্জর বের করে বলে, একমাত্র এই খঞ্জরের মাধ্যমে সম্রাটকে মারা সম্ভব, কিন্তু এটা একমাত্র তার হৃৎপিণ্ডেই মারতে হবে। কিন্তু ওদের কাছে থাকা সেই ডায়মন্ড যদি হিমালয়ের একটা বিশেষ জায়গায় রাখে, সম্রাট এমন একটা সরোবরের রাস্তা দেখতে পাবে, সেখানকার জল খেলে সম্রাটের কাছে যাওয়া অসম্ভব হয়ে যাবে, কারণ অমরত্ব লাভ তো সে করবেই, আর এখন থেকেও সে 10 গুণ বেশি শক্তির অধিকারী হবে। আর এখানেও সম্রাট থেমে থাকবে না, এরপর সেই জলের মাধ্যমে জাগিয়ে তুলবে বিশ্ব জয় করা সেই বিশাল সৈন্য। এরপর তারা সবাই মিলে বেরিয়ে পড়ে প্লেনে করে, আর হিমালয়ের কঠিন সে রাস্তা পার করে পৌঁছে যায় হিমালয়ের সেই জায়গায়। কিন্তু সেখানে আর্মি জেনারেল আগেই চলে এসেছিল তার বেশ কয়েকজন সৈন্যর সাথে, যাদের কাছে আধুনিক যুগের বেশ কিছু অস্ত্র থাকায় এদের সঙ্গে কিছুতেই পেরে উঠছিল না। তখন লিন এদের সঙ্গে না পারায় প্রাচীন হিমালয়ের ক্রিয়েচার ইয়েটিদের সে ডাকে। কিন্তু ইয়েতির লড়াইয়ের মাধ্যমে সম্রাট তার মুখের মাধ্যমে এমন এক শকওয়েভ তৈরি করে, যে কারণে সমস্ত ইয়েতিরা আবার সেখান থেকে ছুটে পালায়। এরপর সম্রাট পৌঁছায় সেই জায়গায় যেখানে হীরা রাখার পর সেই সরোবর শাংরিলার রাস্তা সে দেখতে পায়। সম্রাটকে সরোবরের রাস্তায় যেতে বাধা দেওয়ার জন্য অ্যালেক্স পরিকল্পনা করে সেখানে ডাইনামাইট ফেলবে, যাতে সমস্ত বরফ ভেঙে তার রাস্তা বন্ধ করে দেয়। কিন্তু সম্রাট তাকে দেখে ফেলায় তার দিকে একটা ছুরি চালায়। সেই ছুরি অ্যালেক্সের গায়ে লাগতো তার আগে তার ছেলে অ্যালেক্সকে ফেলে তার জীবন তো বাঁচিয়ে দেয়, কিন্তু ছুরিটা ঢুকে যায় রিকের পেটে। ততক্ষণে অ্যালেক্স ডাইনামাইট ফেলে দিয়েছিল, যে কারণে ব্লাস্ট হয়ে সেই রাস্তার সমস্ত বরফ ভেঙে ধেয়ে আসতে থাকে সম্রাটের দিকে। বরফের জন্য প্রবলেম শুধু সম্রাটের না, প্রবলেম হয় সবারই। ভাগ্যবশত লিনের বন্ধু সেই ইয়েতিগুলো এসে লিন সহ সবাইকে বাঁচিয়ে নেয়। কিন্তু এই নির্জন জায়গায় নিককে বাঁচানোর একমাত্র উপায় সেই সরোবরের জল। ভয়ঙ্কর রাস্তা অতিক্রম করে তারা ফাইনালি পৌঁছায় সেই সরোবরের কাছে একটা গুহার মধ্যে, যেখানে লিন অনেক বছর পর তার মা ইয়ংকে দেখতে পায়। হ্যাঁ, 1000 বছর পুরনো সেই উইচ লিনের মা। আর শুধু ইয়ং না, তার মেয়ে লিনও অমর, যে কারণে 1000 বছর পরে আমরা দেখতে পাই ইয়ং এখনও ঠিক সেরকমই আছে। সময় নষ্ট না করে ইয়ং সেই সরোবরের জল দিয়ে রিককে সুস্থ করে তোলে। আর এরপর কথায় কথায় অ্যালেক্স ইয়ংয়ের কাছে শোনে, তুমি কিভাবে এত কিছু জানো, তুমি কিভাবে এত কিছু জানো সম্রাটের ব্যাপারে। তখন ইয়ং আবারও তার অতীতে ঘটে যাওয়া সেই সমস্ত কাহিনীগুলো অ্যালেক্সকে বলে। এই সমস্ত কিছুর পর আমরা দেখতে পাই অ্যালেক্স আর লিন ধীরে ধীরে একে অপরের কাছে আসতে শুরু করেছে। অ্যালেক্স তো আগে থেকেই লিনকে পছন্দ করতোই, কিন্তু লিন তাকে পছন্দ করলেও সে এটা চায় না, কারণ হাজারো বছর বেঁচে থাকা আর তার মাকে প্রত্যেকটা দিন তার বাবার জন্য দুঃখে কান্না করা, এগুলো সে ছোট্টবেলা থেকে দেখছে। তাই সে চায় না তার লাইফে অ্যালেক্স আসুক আর বয়সের সাথে সাথে সে চলে যাক। তার মায়ের মতো সে পারবে না এত সহ্য করতে। লিনের কাছে এই সমস্ত কিছু শুনে অ্যালেক্স বুঝতে পারে জীবনে মা বাবার মূল্য কতটা। তাই মৃত্যুকে জয় করে আসা রিক ইয়ানি তার বাবাকে গিয়ে সে জড়িয়ে ধরে আর ভুলিয়ে দেয় তার মধ্যে চেপে রাখা পিতামাতার উপর এই ৭০ দিনের রাগ। এসবের মধ্যে সেখানে সম্রাট আর আর্মি জেনারেল এসে তাদের উপর অ্যাটাক করে দেয়। ফাইটের মধ্যে সম্রাট তাদের কাছে দেখতে পায় সেই খঞ্জর, একমাত্র যেই খঞ্জর দিয়ে তাকে মারা সম্ভব। তাই সেটাও তাদের কাছ থেকে নিয়ে সময় নষ্ট না করে নেমে পড়ে সেই সরোবরে, যার একটু জলে মানুষের মরণ ক্ষত ঠিক হয়ে যায়, কিছুটা খেলে মানুষ অমরত্ব লাভ করে। কিন্তু সম্রাট পুরোপুরি সেই জলে ডুব দেয়, যে কারণে সম্রাটের শক্তি এত গুণ বেড়ে যায় যে সে তার শরীর ছেড়ে ড্রাগনে ট্রান্সফর্ম হয়।
এবার ড্রাগন রূপী সম্রাট চায় তার সৈন্যদলকে জাগিয়ে তুলতে, কিন্তু সেখান থেকে যেতে যেতে সে লিনকে উঠিয়ে নিয়ে যায়। অ্যালেক্স জানায় আমরা খুব তাড়াতাড়ি সেখানে যেতে পারবো হেলিকপ্টারের মাধ্যমে, কিন্তু ইয়ং জানায় সেখানে গিয়েও কোনো লাভ হবে না। আমরা কেউই পারবো না সম্রাটকে থামাতে, আর নাই বা পারবো আমার মেয়েকে বাঁচাতে। তার শক্তির সামনে আমরা এখন কিছুই না। তাই আমি আর আমার মেয়ের অমরত্ব শক্তি ক্ষয় করে আমি জাগিয়ে তুলব সেই সৈন্যদের যারা সম্রাটের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারা গেছিল। আর শাস্তি হিসাবে সম্রাট সেই সমস্ত সৈন্যদলকে অভিশাপ দিয়ে চায়নার গ্রেট ওয়ালের পাশ দিয়ে দফন করে চায়নাকে গার্ড করার জন্য রেখেছিল। এরপর ইয়ং তার জাদুবিদ্যা বলে সেই সমস্ত সৈন্যদের জাগিয়ে তোলে যারা হাজারো বছর আগে সম্রাটের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারা গেছিল। এতক্ষণে অন্যদিকে সম্রাটও তার বিশাল সৈন্য জাগিয়ে তুলেছিল। এখন দু দলের মধ্যে শুরু হয় বিশাল ধ্বংসাত্মক যুদ্ধ। এদিকে ইয়ংও লড়তে থাকে আবারও নিজের রূপে ফিরে আসা সম্রাটের সঙ্গে। তাদের এই লড়াইয়ের মধ্যে ইয়ং লক্ষ্য করে সম্রাটের কোমরে থাকা সেই খঞ্জর। সম্রাটকে সে হারাতে পারবে না জানে, তাই খঞ্জরটা নেওয়ার জন্য পুরো ছুরি সে নিজের পেটে ঢুকিয়ে নেয়। আর সম্রাট যখন ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে, সম্রাটের কোমর থেকে সে খঞ্জর নিয়েই সে নিচে পড়ে। ইয়ং তার মেয়ে লিনের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে করতে সেই খঞ্জর তার হাতে দিয়ে যায়। এবার অ্যালেক্স আর রিক পৌঁছায় সম্রাটকে থামানোর জন্য, যেখানে সম্রাট লড়াইয়ের জন্য আবারও একটা হিংস্র জানোয়ারে ট্রান্সফর্ম হয়। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর রিক পেছন থেকে লাফিয়ে তার পিঠে ঢুকিয়ে দেয় সেই খঞ্জর। সাথে সাথে সম্রাট তার নিজের রূপে ফিরে আসে, কিন্তু তা সত্ত্বেও সে মরে না, কারণ শরীর বড় হওয়ার কারণে সেই ছুরির আঘাত তার হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছায় না। নিজের বডি থেকে সেই চাকু বের করে সম্রাট ছুঁড়ে মারে রিকের দিকে, কিন্তু রিক সেখান থেকে সরে যাওয়ায় সেই চাকু জোরে আঘাত খেয়ে ভেঙে দুটুকরো হয়ে যায়। আমরা আগের দুটো গল্পেও দেখেছি রিক ফাইটে বেশ এক্সপার্ট। রিক সম্রাটকে রাগানোর জন্য তাকে বলে, যদি সত্যি তুই মরধস তাহলে কোনো জাদুবিদ্যা ছাড়া আমার সঙ্গে হাতে হাতে লড়াই কর। কথাটা সম্রাটের গায়ে লেগে যায়। এবার দুজনের মধ্যে শুরু হয় হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট। আর মারামারির মধ্যে রিক সে ভাঙা ছুরি দিয়ে সম্রাটের বুকে আঘাত করতে যায়, কিন্তু সম্রাটও কম ছিল না, সে রিকের হাত ধরে ফেলে। ঠিক তখনই অ্যালেক্স পেছন থেকে ছুরির আরেকটা ভাঙা টুকরো দিয়ে বসিয়ে দেয় সম্রাটের পিঠে, আর বাকি অংশটা এবার রিক ঢুকিয়ে দেয় তার বুকে। এবার ছুরির আঘাত পুরোপুরি হৃৎপিণ্ডে লাগার জন্য সম্রাট অনুভব করতে থাকে মৃত্যু যন্ত্রণা কি। সম্রাটের পুরো শরীর ভেতর থেকে গরম হয়ে গলতে শুরু করে। দেখতেই দেখতে শরীর গলে পুরো লাভায় পরিণত হয়, আর এর সাথে সাথে শেষ হয়ে যায় তার বিশাল সৈন্য। সম্রাটের দ্বারা হত্যা হওয়া সমস্ত সৈন্যরাও সম্রাটকে হারিয়ে তাদের শেষ ইচ্ছা পূরণ করতে পেরে তারাও ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে হাওয়ার সঙ্গে। সেখানে আমরা আরও একটা শরীরকে দেখতে পাই, সেটা আর কেউ না, সম্রাটের সেই জেনারেল মিং, ইয়ানি লিনের বাবা। এই সমস্ত কিছুর পর আমরা দেখতে পাই অ্যালেক্স আর লিন এখন রিলেশনশিপে আছে, কারণ লিনের সেই অমরত্ব শক্তি এখন নেই। অন্যদিকে আমরা জনাথনকেও আরেকবার দেখতে পাই, যে প্রত্যেকটা ফাইটের মধ্যে দেখেছি আমরা কিছু না কিছু দামি জিনিস সে হাতিয়ে ফেলে, আর এখানেও এত ফাইটের মধ্যে সেই হীরা সে নিজের আয়ত্তে করেই নেয়। আর তার সাথে ঘটে যাওয়া এই বারবার মমির ঘটনা তাকে অতিষ্ঠ করে তুলেছে। তাই সে এমন একটা জায়গায় এখন যেতে চায় যেখানে মমির কোনো চিহ্ন মাত্র নেই। কিন্তু এর কয়েক বছর পরে জানা যায় জনাথন যে শহরে গেছে সেই শহরেও মমির খবর পাওয়া গেছে। আর এখানেই এই গল্পের শেষ হয়। আগের দুটো কাহিনী না দেখলে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, আর না পেলে কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।